নমস্কার। অনেক দিন পর আজ একটা ভিডিও নিয়ে এসেছি। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের যে 11-12 সিলেবাস সেটা সামান্য রদবদল হয়েছে এবং সিলেবাসের স্ট্রাকচারও চেঞ্জ করা হয়েছে। পরীক্ষা হবে 4টে সেমিস্টারে, ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং ক্লাস 12-এ থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার। তো আজকে আমরা ইংলিশের, যেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তার ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের একটা কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটা হলো বিশিষ্ট রোমান্টিক কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। এই কবিতাটা পুরনো সিলেবাসও ছিল, নতুন সিলেবাসেও রয়েছে। কবিতাটা শুরু করবার আগে কবিকে নিয়ে 2-4টা কথা বলে দেওয়া দরকার। তিনি ইংল্যান্ডের কবি, অবশ্যই 1770 সালে জন্মগ্রহণ করেন, 1850 সালে মারা যান। তিনি হলেন বিশিষ্ট রোমান্টিক কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তিনি ছিলেন একজন ন্যাচার পোয়েট, অর্থাৎ যিনি প্রকৃতি নিয়ে খুব বেশি কবিতা লিখতেন। তিনি প্রকৃতির মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজে পেয়েছিলেন। সেজন্য তার এই যে ভাবনা চিন্তাটাকে প্যান্থেইজম বলা হয়। প্যান্থেইজম মানে প্রকৃতির মধ্যে ঈশ্বরের উপলব্ধি করা, এটাকে বলা হয় প্যান্থেইজম। তার আমরা যদি অন্যান্য কবিতাগুলো দেখি তাহলে খুব বেশি পরিমাণে তার প্রকৃতির প্রতি টান, প্রকৃতির প্রতি ভালোবাসাকে আমাদের চোখে পড়বে। এবং এই রোমান্টিক কবি বললাম, এই রোমান্টিসিজম জিনিসটা কি? রোমান্টিসিজম মানে কিন্তু শুধুমাত্র প্রেম ভালোবাসার গল্প, কবিতা, সিনেমা এসব নয়। রোমান্টিসিজম মানে যার মধ্যে ইমোশনস থাকবে, যার মধ্যে প্রচুর পরিমাণে ইমাজিনেশনস অর্থাৎ কল্পনা থাকবে, যার মধ্যে সাবজেক্টিভিটি থাকবে। সাবজেক্টিভিটি মানে কবিতা নিজের মনের কথা যেখানে তুলে ধরবেন। ছোটো করেই বললাম, খুব বেশি ডিটেলসে রোমান্টিসিজম বিষয়টা কি গেলাম না। এটা যদি কলেজে গিয়ে ইংলিশ অনার্স তোমরা পড়বে তখন জানবে। এবার বললাম ন্যাচার পোয়েট, একটা বললাম প্রকৃতি নিয়ে কবিতা লিখে থাকেন। তো আমাদের যে কবিতাটা আমরা পড়ব, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এই কবিতাটাও কিন্তু প্রকৃতি নিয়ে লেখা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটি কবিতা। এবার এই কবিতাটা কী ধরনের সেটা একটু বলে রাখি। এই কবিতাটাকে বলা হয় সনেট। এই যে কবিতাটা আমরা এখন আলোচনা করব, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এটা এক ধরনের সনেট। সনেট মানে চতুর্দশপদী কবিতা। অনেক ধরনের সনেট রয়েছে। এটা কি ধরনের সনেট? এটাকে বলবো আমরা পেট্রার্কান সনেট বা ইটালিয়ান সনেট। কেন পেট্রার্কান সনেট বা ইটালিয়ান সনেট বলছি? কারণ সনেট বলতে বোঝায় চতুর্দশপদী কবিতা, যে কবিতার 14টা লাইন থাকবে এবং ছন্দবদ্ধ অন্তমিল বিশিষ্ট একটা কবিতা হবে, তাকে আমরা সাধারণত সনেট বলে থাকি। এবং এটাকে আমরা পেট্রার্কান সনেট কেন বলছি? কারণ এটা দুটো ভাগে বিভক্ত থাকে কবিতাটা, অক্টেভ এবং সেস্টেট। অক্টেভ মানে অষ্টক, 8টা লাইন, এবং সেস্টেট মানে ষষ্ঠক, 6টা লাইন। প্রথমে 8টা লাইন, তারপরে 6টা লাইন নিয়ে মোট 14টা লাইনের যে কবিতা হয় বা যে সনেট হয়, তাকে আমরা পেট্রার্কান সনেট বা ইটালিয়ান সনেট বলে থাকি। এই যে কবিতাটা আমরা এখন আলোচনা করতে যাব, এটা কিন্তু সেই পেট্রার্কান সনেট বা ইটালিয়ান সনেটের ফর্মে লেখা। কে লিখেছেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এবার আমরা কবিতাটার দিকে এগোবো। তাহলে কি বলছে? আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। আশা করি তোমরা তোমাদের কাছে কবিতার যে টেক্সটটা বা কবিতাটা নিজেদের হাতের কাছে রেখেছ, হয় বইয়ে বা নেট থেকে ডাউনলোড করে তোমাদের কাছে রাখবে, বা আমি পাশেও পারলে দিয়ে দেবো কবিতাটা। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, ডাল উড হি বি সোল হু কুড পাস বাই। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীর এর থেকে সুন্দর আর কিছু দেখানোর মতো নেই। ফেয়ার মানে সুন্দর। পৃথিবীর এর থেকে সুন্দর দেখানোর মতো আর কিছু নেই। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। এই যে সৌন্দর্য, এই সৌন্দর্যকে যে দেখতে পাবে না, যে এড়িয়ে চলে যাবে, তার হৃদয় নিশ্চিতভাবে বা তার আত্মা নিশ্চিতভাবে বোকা। ডাল মানে হচ্ছে বোকা, সোল মানে হচ্ছে আমাদের আত্মা, পাস বাই মানে এড়িয়ে চলা। এই যে প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্যকে যে এড়িয়ে চলবে বা এড়িয়ে যাবে, সে নিশ্চিতভাবে বোকা বা তার সেই চোখ নেই। অর্থাৎ এখানে কবি কি বলতে চাইছেন, কবি কিসের কথা বলছেন? কবিতাটার টাইটেল থেকে আমরা বুঝতে পারবো যে এটা নির্দিষ্ট কোনো একটা টাইটেল নেই। কবিতাটার কি সাবজেক্ট সেটা সম্বন্ধে আমরা কিন্তু টাইটেলটা দেখে বুঝতে পারবো না। টাইটেলটা হচ্ছে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, অর্থাৎ ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর দাঁড়িয়ে লেখা একটি কবিতা। এই যে ওয়েস্টমিনস্টার ব্রিজটা, এইটা ইংল্যান্ডের বিখ্যাত টেমস নদীর ওপরে রয়েছে, এবং পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই ওয়েস্টমিনস্টার ব্রিজের মাধ্যমে বা এই ব্রিজটাকে পের করে নিজের বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে দেখা করতে যাচ্ছে।
কিন্তু তিনি যখন এই ব্রিজটা বের করছিলেন, প্রকৃতির যে সৌন্দর্য দেখে তিনি থমকে যান, ব্রিজে দাঁড়িয়ে পড়েন এবং দাঁড়িয়ে থেকে তার মনের মধ্যে যে অনুভূতি জাগে এই প্রকৃতির দৃশ্য দেখে, সেটাকে একটা কবিতার রূপ দেন। তাই কবিতাটার একটা নির্দিষ্ট কোনো নাম নেই, নাম কি দিয়েছেন, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, অর্থাৎ ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর দাঁড়িয়ে লেখা। কবেরকার ঘটনা সেই ডেটটা তিনি এই টাইটেলের সঙ্গে জুড়ে দিয়েছেন, সেপ্টেম্বর 3, 1802 সাল। ঠিক আছে, এরপর আমরা যারা সাধারণ মানুষ তারা প্রকৃতির ছোট্ট ছোট্ট বিষয়গুলো এড়িয়ে চলি, আমাদের সেগুলো চোখে পড়ে না, সেগুলো আমাদের মনে বিশেষ দাগ কাটতে পারে না। কিন্তু সেই কবি যারা এই প্রকৃতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো যাদের মনের মধ্যে দাগ কাটে। তোমরা কল্পনা করতে পারো, দুপুরবেলায় তুমি বসে আছো তোমার উঠোনে, বিশাল বড় একটা সামনে বট গাছ, তার পেছন থেকে সূর্যের কিরণ বেরিয়ে আসছে, যেন মনে হচ্ছে বট গাছের ভেতর থেকে কেউ টর্চ মারছে। তাহলে এই যে বিষয়টা, এটা তোমাদের মনের মধ্যে বিশেষ দাগ কাটবে না, কিন্তু যে কবি তার মনের মধ্যে এই বিষয়টা দাগ কাটতে পারে, তিনি এটাকে বিভিন্নভাবে দেখতে পারেন এবং বিভিন্নভাবে দেখে বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারেন, কবিতার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরতে পারেন। এটা হচ্ছে একটা কবি এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য। আমরা প্রকৃতির সামান্য বিষয়গুলোকে এড়িয়ে যাই, কিন্তু কবিরা প্রকৃতির সামান্য বিষয়গুলো তাদের মনে দাগ কাটে এবং তারা সেগুলো নিয়ে কবিতা লিখতে পারেন। তিনি তাই লিখছেন, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, পৃথিবীর এর থেকে সুন্দর দেখানোর কিচ্ছু নেই। টাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, তাহলে পৃথিবীর এর থেকে সুন্দর কিছু দেখানোর নেই, তার আত্মা হয়তো বোকা যে এই সুন্দর দৃশ্যকে এড়িয়ে যাবে। তাহলে এখানে একটা দৃশ্যের কথা বলছে। কোন দৃশ্যের কথা বলছে? লন্ডন শহরের ভোরবেলাকার দৃশ্যের কথা বলা হচ্ছে। লন্ডন শহর ভোরবেলা, চারিদিকে এখনো কোলাহল শুরু হয়নি, সকলে ঘুমোচ্ছে, শান্ত পরিবেশ, চারিদিকে ধোঁয়া, কিচ্ছু নেই, পরিষ্কার বাতাস, এবং এই পরিষ্কার বাতাসের পরিষ্কার পরিবেশের যে চিত্র তিনি ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন, সেটা তাকে খুব বেশি প্রলুব্ধ করছে, খুব বেশি প্রভাবিত করছে। তাই তিনি বলছেন, পৃথিবী এত সুন্দর দৃশ্য আমার চোখের সামনে কখনো তুলে ধরেনি, এবং এই সুন্দর দৃশ্যটাকে যে এড়িয়ে যাবে এবং এড়িয়ে এই ব্রিজের উপর দিয়ে পেরিয়ে চলে যাবে, এই সুন্দর দৃশ্যটাকে উপভোগ না করে বা সুন্দর দৃশ্যটার মজা না নিয়ে, তার হৃদয় নিশ্চয়ই বোকা, তার এই দৃশ্যটাকে দেখবার চোখ নেই। পরের লাইন কি বলছে? এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। ম্যাজেস্টি শব্দের অর্থ হচ্ছে মহিমা, সাইট মানে হচ্ছে দৃশ্য, টাচিং মানে হৃদয়স্পর্শী বা যা হৃদয়কে ছুঁয়ে যায়। এই দৃশ্যটা এর এতই মহিমাপূর্ণ দৃশ্য যা আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়। এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, এই ম্যাজেস্টিক বিউটি, এই ম্যাজেস্টিক যে সৌন্দর্য, সেটা আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়। দিস সিটি নাও ডাথ লাইক এ গার্মেন্ট ওয়ার দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট অ্যান্ড বেয়ার। ডাথ শব্দের অর্থ, এখানে ডাথ বলে একটা শব্দ পাচ্ছে, ডাথ শব্দের অর্থ হচ্ছে ডাজ, এটা পুরোনো দিনে ব্যবহার করা হতো ডাথ বলে। তো কী বলছে? দ্য সিটি নাও ডাথ লাইক এ গার্মেন্ট, গার্মেন্ট অর্থ পোশাক, ওয়্যার মানে পরে আছে বা পরিধান করে আছে, দ্য বিউটি অফ দ্য মর্নিং, সাইলেন্ট মানে নিস্তব্ধ, বেয়ার মানে খালি বা ফাঁকা। অর্থাৎ এই দুটো লাইনের অর্থ কি? এই দুটো লাইনের অর্থ হচ্ছে এই শহরটায়, অর্থাৎ এই লন্ডন শহর যখনই বলবো এখানে তোমরা লন্ডন শহরের কথা ভাববে। তো এই শহরটা যেন একটা পোশাক পরে আছে, সুন্দর পোশাক পরে আছে। পোশাকটা কিসের পোশাক? এই সকালের সৌন্দর্যের পোশাক। এবং এই পোশাকটা কীরকম? পোশাকটা হচ্ছে শান্ত এবং ফাঁকা। অর্থাৎ কবি এই দুটো লাইনের মধ্যে দিয়ে লন্ডন শহরের প্রকৃতির যে দৃশ্য সেটা তুলে ধরছে, যে চারিদিকে সবাই নিস্তব্ধ, কারণ সবে সবে সূর্য উঠেছে, ভোর হয়েছে, লোকজন এখনও কাজের জন্য বেরোয়নি, চারিদিকে তাই নিস্তব্ধতা বিরাজ করছে ও ফাঁকা। এবং লন্ডন শহরটা যেন মনে হচ্ছে একটা পোশাক পরিধান করে আছে। কী পোশাক? এ সুন্দর সকালের পোশাক। তাহলে ভালো করে বুঝবে, বিষয়টা মাথায় রাখবে। দি সিটি নাও ডাথ লাইক এ গার্মেন্ট ওয়্যার দ্য বিউটি অফ দ্য মর্নিং, এই শহরটা যেন সকালের সুন্দর একটা পোশাক পরে আছে। পোশাকটা কীরকম? সাইলেন্ট অ্যান্ড বেয়ার। তারপরের লাইন কি বলছে? শিপস, towers, domes, theatres and temples lie open unto the fields
অ্যান্ড টু দ্য স্কাই। তাহলে কবি সেই ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর থেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন চারিদিকে শিপস মানে জাহাজ, টাওয়ার্স মানে বড় টাওয়ার, বড় বড় বাড়ি, ডোমস মানে হচ্ছে গম্বুজ বা এখানে কবরও বলা যেতে পারে। সেন্ট পলের কবরের কথা সাধারণত বলা যায়, উনি বলছেন এখানে। থিয়েটার্স মানে যেখানে যাত্রাপালা হয়, টেম্পলস মন্দির, সব শুয়ে আছে কোথায়? ওপেন আন টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। তাহলে শিপ, টাওয়ার, ডোম, থিয়েটার, টেম্পলস শুয়ে আছে সেই ফাঁকা মাঠের মধ্যে এবং খোলা আকাশের নিচে। বিষয়টাকে তোমরা একটু এইভাবে ভাবতে পারো যে এই শিপস, টাওয়ার্স, ডোমস, টেম্পলস, থিয়েটার্স এই বিষয়গুলো যেন স্যান্ডউইচ অবস্থায় রয়েছে, মাঠের নিচে মাঠ আর উপরে আকাশের নিচে স্যান্ডউইচ অবস্থায়। আমরা এটাকে এইভাবে ভাবতে পারি, এই আকাশ বলতে এখানে হেভেন বা স্বর্গের কথা বলা হচ্ছে, আর এখানে মাঠ মানে সেই লন্ডন শহরের কথা বলা হচ্ছে। অর্থাৎ সেই যে বস্তুগুলো শিপস, টাওয়ার্স, টেম্পলস এগুলো এবং সেই বস্তুগুলোর যে সৌন্দর্য সেটা সেই লন্ডন শহরকে স্বর্গের সঙ্গে যুক্ত করে দিচ্ছে। অর্থাৎ প্রকৃতির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে কবি বলছেন যে এই শিপস, টাওয়ার্স, ডোমস এগুলো কারা তৈরি করেছে? এগুলো আমরা সাধারণ মানুষরা তৈরি করেছি। প্রকৃতি এতটাই সুন্দর যে সাধারণ মানুষের তৈরি করা এই জিনিসগুলো এতটা সুন্দর লাগছে যে যেন এই সাধারণ মানুষের তৈরি করা জিনিসগুলো লন্ডন শহরকে প্রকৃতির স্বর্গের সঙ্গে কানেক্ট করেছে বা এদের দুজনের মধ্যে যোগাযোগ রক্ষা করছে। তারপরের লাইন কি বলছে? অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। এবং এই স্মোকলেস এয়ার মানে কোনো ধোঁয়াহীন, যানবাহন চলাচল শুরু হয়নি, ফলে ধোঁয়া নেই, মানুষের চলাচল শুরু হয়নি এখনও সকালবেলা। স্মোকলেস এয়ার, এবং স্মোকলেস এয়ারে এই শিপ, টাওয়ার, ডোমস, থিয়েটার, টেম্পল এই সব কিছু যেন উজ্জ্বল হয়ে রয়েছে, জল করছে। তাহলে এটা ছিল প্রথম 8টা লাইন বা অক্টেভ। এরপর আমরা সেস্টেট বা ষষ্ঠকের দিকে এগোই। সেখানে কি বলছেন দেখি? নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিপ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, ভ্যালি, রক অর হিল। তিনি বলছেন সূর্য এত সুন্দর করে কিরণ কখনো দেয়নি। কোথায়? ভ্যালি উপত্যকাতে, রকে মানে পাথরে, অর হিল অথবা পাহাড়ে। স্প্লেন্ডার মানে হচ্ছে সূর্যের কিরণ, ফার্স্ট স্প্লেন্ডার মানে সূর্যের যে ভোরবেলার প্রথম কিরণ, সেই সুন্দর কিরণটা যেন কখনোই এত সুন্দর করে উপত্যকার ওপর, পাহাড়ের ওপর, পাথরের ওপর এসে পড়েনি। নেভার স আই, নেভার ফেল্ট এ কাম সো ডিপ। কবি বলছেন এত সুন্দর দৃশ্য আমি কখনো দেখিনি। সুন্দর দৃশ্যটা কি? সূর্যের প্রথম কিরণ উপত্যকাতে, পাহাড়ে, পাথরে এসে পড়েছে এবং সেগুলো জল করছে, এবং এই দৃশ্যটা খুবই শান্তির দৃশ্য, খুবই গভীর দৃশ্য যা আমার হৃদয়কে নাড়া দিচ্ছে, এবং এই দৃশ্য আমি কখনোই দেখিনি। নেভার স আই, কখনোই দেখিনি। নেভার ফেল্ট, কখনোই এরকম দৃশ্য আমি অনুভব করিনি। দৃশ্যটা কি? এই যে সূর্যের প্রথম কিরণ ভ্যালি অর্থাৎ উপত্যকাতে, রক মানে পাথরে অথবা হিল বা পর্বতের ওপর বা পাহাড়ের ওপর এসে পড়ছে। দ্য রিভার গ্লিডেথ অ্যাট ইজ ওন সুইট উইল। হৃদয় এর নিজের মিষ্টি ইচ্ছেতে বয়ে চলেছে। মিষ্টি ইচ্ছে মানে স্বাধীন ইচ্ছেতে, স্বাধীনভাবে বয়ে চলেছে। রিভার মানে নদী। কোন নদীর কথা বলা হচ্ছে এখানে? এই ব্রিজের তলায় যে নদীটা রয়েছে, টেমস নদী, সেই টেমস নদীর কথা কিন্তু এখানে বলা হচ্ছে। গ্লিডেথ মানে বয়ে চলছে হিজ ওন সুইট উইল, নিজের স্বাধীন ইচ্ছেতে। উইল মানে ইচ্ছে, নিজের স্বাধীন ইচ্ছেতে নদী বয়ে চলেছে, এবং সেই দৃশ্যটাও কবিকে আকৃষ্ট করছে, কবিকে মুগ্ধ করছে। শেষ দুটো লাইন খুব ইম্পর্টেন্ট। ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। হে ঈশ্বর, ঈশ্বর মানে আমি আগেই বলেছি তিনি প্যান্থেইজমে বিশ্বাস করেন, অর্থাৎ প্রকৃতিতে ঈশ্বরের অবস্থান। সেই কারণ প্রকৃতি, আমরা ঈশ্বরকে দেখতে পাই না কিন্তু প্রকৃতিকে দেখতে পাই। প্রকৃতি হচ্ছে সেই ঈশ্বরের প্রতিনিধি। ঈশ্বর নিজে আসতে পারেননি, তাই তিনি নিজের এই সৃষ্টি প্রকৃতিকে আমাদের সামনে তুলে ধরেছেন। সেই ঈশ্বরকে সম্বোধন করছেন কবি যে ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, অর্থাৎ সেই ঘরগুলো ঘুমোচ্ছে। আচ্ছা, ঘরগুলো কি ঘুমোয়? না, ঘরগুলো ঘুমোয় না। ঘরগুলো ঘুমোচ্ছে অর্থাৎ কী বোঝাতে চাইছে? ঘরের মধ্যে যে মানুষেরা রয়েছে তারা এখনও ঘুমোচ্ছে। ভোর হয়েছে কিন্তু তারা এখনও ঘুম থেকে ওঠেনি। এটা এক ধরনের ফিগার অফ স্পিচ।
এটাকে মেটোনিমিও বলা যেতে পারে, এটাকে ট্রান্সফার্ড এপিথেটও বলা যেতে পারে, এখানে পার্সনিফিকেশনও বলা যেতে পারে। ফিগার অফ স্পিচ বিষয়গুলো কি, সেগুলো নিয়ে যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্টে করতে পারো, সেগুলো নিয়ে ডিটেলসে ভিডিও আনবো। এই লাইনটার মধ্যে অনেকগুলো ফিগার অফ স্পিচ রয়েছে। মেটোনিমি কি, ট্রান্সফার্ড এপিথেট কি, পার্সনিফিকেশন কি, অনেক কিছু রয়েছে। অর্থাৎ এখানে তিনি বলছেন ঘরগুলো যেন ঘুমোচ্ছে, অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন ঘরগুলো ঘুমোচ্ছে না, হে ঈশ্বর মানুষগুলো এখনও ঘুমোচ্ছে, ঘরের ভেতর যে মানুষগুলো রয়েছে তারা এখনও ঘুমোচ্ছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, তারা এখনও ঘুমোচ্ছে এবং তারা এর সৌন্দর্যকে বিশ্বাস করতে পারবে না, দেখতে পারবে না যতক্ষণ না তারা নিজেরা বেরিয়ে আসছে এবং নিজেরা এই দৃশ্যকে উপভোগ করছে। এই দৃশ্য বলে বোঝানো সম্ভব নয়। তারা তাদের যখন ঘুম ভাঙবে, তারা বেরিয়ে আসবে, এই দৃশ্য দেখবে, তখনই তারা বিশ্বাস করবে। কিন্তু তারা এখনও ঘুমোচ্ছে, তাই তারা এই দৃশ্যটাকে মিস করে যাবে, এই দৃশ্যটা তারা উপভোগ করতে পারবে না। কারণ যানবাহন চলাচল শুরু হবে, চারিদিকে ধোঁয়া, মানুষের কোলাহল বৃদ্ধি পাবে, এই সুন্দর সকালের দৃশ্যটা উপভোগ করতে পারবে না। তাহলে এই যে কবিতাটা ছিল 8 লাইনের একটা সনেট, পেট্রার্কান সনেট বা ইটালিয়ান সনেট, অষ্টক এবং ষষ্ঠকে ভাগ করা। এই কবিতাটায় কি বলছেন কবি? ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর দাঁড়িয়ে লন্ডন শহরের ভোরবেলার যে সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন সেটা কবিতার মাধ্যমে সুন্দরভাবে ব্যাখ্যা করছেন। আরেকবার আমি সাম আপ করছি বা সহজে এক কথায় বলছি কবিতাটার অর্থটা। বলছে, পৃথিবী এত সুন্দরভাবে কখনো নিজের এই সৌন্দর্যকে তুলে ধরেনি। এই সৌন্দর্য যদি কেউ এড়িয়ে যায়, নিশ্চয়ই তার আত্মা বোকা, বা এই সৌন্দর্যকে দেখার মতো তার চোখ নেই। এই সৌন্দর্যটা টাচিং বা হৃদয়স্পর্শী এবং এটা খুব ম্যাজেস্টিক বিউটি এক প্রকার। শহরটা মানে অর্থাৎ লন্ডন শহরটা এই সকালবেলা, এই সুন্দর সুন্দর সকালে যেন মনে হচ্ছে একটা সুন্দর পোশাক পরে আছে। পোশাকটা কি? এই সুন্দর সকালের পোশাক। অর্থাৎ সকালটাকে তিনি সুন্দর বলছেন এবং তাতে এই সুন্দর সকালের পোশাকে লন্ডন শহরটা সেজে আছে এবং চারিদিকে সাইলেন্ট এবং বেয়ার, অর্থাৎ চারিদিক নিস্তব্ধ এবং ফাঁকা, জনকোলাহল এখনও অবধি শুরু হয়নি। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার, টেম্পলস, এগুলো ফাঁকা মাঠে আকাশের নিচে জল করছে। যেন এই মনুষ্য নির্মিত বস্তুগুলো এত সুন্দর লাগছে সুন্দর সকালে, লন্ডন শহরকে সেই স্বর্গের সঙ্গে কানেক্ট করছে। সূর্যের আলো কখনোই এত সুন্দরভাবে উপত্যকা, পাহাড়, পাথর এগুলোকে আলোকিত করেনি। এগুলো দেখে আমার হৃদয় খুবই আনন্দিত হচ্ছে। নেভার সওয়াই নেভার ফেল্ড, এই সুন্দর দৃশ্য আমি আগে কখনো দেখিনি, আগে কখনো উপলব্ধি করিনি। এগুলো খুব গভীর এবং শান্ত দৃশ্য। ব্রিজের তলা দিয়ে টেমস নদী আপন ইচ্ছায়, আপন খেয়ালে বয়ে চলেছে। ডিয়ার গড, হে ঈশ্বর, হাউসগুলো, দ্য হাউস সিম অ্যাসলিপ, অর্থাৎ ঘরগুলো এখনও ঘুমোচ্ছে, অর্থাৎ ঘরের ভেতরে মানুষ এখনও ঘুমোচ্ছে। তারা যতক্ষণ না বাইরে বেরিয়ে আসছে, এই সুন্দর দৃশ্য উপভোগ করছে, ততক্ষণ তারা এই দৃশ্যটাকে বিশ্বাস করতে পারবে না। এটাই ছিল কবিতাটার বিষয়বস্তু। কবিতাটা নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। যেহেতু সেমিস্টার 1 এবং শর্ট কোশ্চেন আসবে এখান থেকে, তাই সনেট জিনিসটা কি, কবিতাটার কখন লেখা হয়েছে সেটা টাইটেলে লেখা রয়েছে সেপ্টেম্বর 3, 1802। কে লিখেছেন, কবির জন্মসাল কত, মৃত্যুসাল কত, এটা কি ধরনের কবিতা, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। অবশ্যই কবিতাটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, কারণ প্রশ্ন দিয়ে দিতে পারে কি কি দেখা যাচ্ছে। শিপস, টাওয়ার্স, ডোম, থিয়েটার্স, টেম্পল দেখা যাচ্ছে, ঠিক আছে। কি পরে আছে, গার্মেন্ট, গার্মেন্টটা কিসের গার্মেন্ট? বিউটিফুল মর্নিংয়ের গার্মেন্ট। সূর্যের আলো কোথায় এসে পড়ছে? ভ্যালি, রক, হিল। যে নদীটা যে বলছে, দ্য রিভার গ্লিডের যে নদীটা বয়ে যাচ্ছে, কোন নদীর কথা বলা হচ্ছে? টেমস নদীর কথা। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে লিখতে হবে পরীক্ষার খাতায়, বা পরীক্ষাতে এই ধরনের শর্ট কোশ্চেন দিতে পারে। আর একটা শেষ লাইনের আগের লাইনে আমি অনেকগুলো ফিগার অফ স্পিচের কথা বললাম, আরও অনেক ফিগার অফ স্পিচ রয়েছে কবিতাটার জুড়ে। ফিগার অফ স্পিচ জিনিসটা কি, সেটা নিয়ে যদি তোমরা জানতে আগ্রহী হও কমেন্টে জানাতে পারো, আমি কিন্তু তাহলে সেই নিয়ে আলাদা ভিডিও বানাবো। আরও এই যে সেমিস্টার 1-এর যে অন্যান্য ইংলিশের যে অন্যান্য বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়েও ভিডিও আনবো। কানেক্টেড থেকো আমার সাথে, আশা করি তোমাদের সুবিধা হবে। কবিতাটা বোঝাতে পারলাম, খুবই সহজ কবিতা, কোনো জটিলতা নেই, ঠিক আছে। ধন্যবাদ।